প্রিয় দর্শক, আজ আমরা আমাদের এই পর্বে এমন এক গল্প নিয়ে হাজির হয়েছি যেটি এক্সপ্লেন করতে কোনো ইন্ট্রোর প্রয়োজন হয় না। শুধুমাত্র একটি কথাই বলবো, যারা অভিবাসী শ্রমিক হিসেবে বাইরে যেতে চাচ্ছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তারা মুভিটি একবার হলেও দেখবেন। বলছিলাম ভারতের নাজিব মাহমুদ এবং হাকিমের সত্যজীবন গল্পের উপরে তৈরি করা মুভি দ্য গট লাইফের সম্পর্কে। মুভিটির আইএমডিবি রেটিং 10-এ 7.1 এবং রটেন টমেটোসে 88% ফ্রেশ। যদিও এই মুভিটি মধ্যপ্রাচ্যে প্রায় সকল দেশে নিষিদ্ধ, কিন্তু কেন? তাই চলুন অযথার কোনো কথা না বাড়িয়ে এই অসাধারণ মুভিটি একসাথে উপভোগ করা যাক এবং ভিডিও শেষে জানা যাক কেন বা মধ্যপ্রাচ্যে এই মুভিটি নিষিদ্ধ। গল্পের শুরুতে আমরা নাজিব এবং হাকিমকে দেখি সৌদি আরবের এয়ারপোর্টে। তারাও মূলত সাধারণ 8-10টা প্রবাসীর মতন এক বুক স্বপ্ন নিয়ে এসেছে এই মরুর দেশে, যাতে এখান থেকে কিছু বছর কাজ করে দেশে গিয়ে তাদের জীবনমান কিছুটা হলেও উন্নত করতে পারে। তো এয়ারপোর্টের যাবতীয় ডকুমেন্ট চেক করিয়ে বেরিয়ে আসার সময় আমরা এই দুজনের কথাবার্তা থেকে জানতে পারি তারা মূলত যেই কোম্পানির হয়ে কাজ করবে সেখান থেকে তাদের রিসিভ করতে এখানে গাড়ি পাঠানোর কথা। তো একটা সময় ওরা যাদের সাথে এসেছিল তারা এক এক করে সবাই চলে যাচ্ছিল, কিন্তু এরা দুজন মালায়ালাম হওয়ার কারণে এদের কথা কেউ বুঝতে পারছিল না। যদিও হাকিম অল্প ইংলিশ আর হিন্দি বলতে পারে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। তো এইভাবে অনেকটা সময় কাটার পরে ভাগ্যক্রমে এয়ারপোর্টে একজন হিন্দিভাষী লোকের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়, আর সেই লোকের সাহায্য নিয়ে তারা যেই কোম্পানির হয়ে কাজ করবে সেখানে কল দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো কেউই ফোনটি রিসিভ করছিল না। তাই সেই হিন্দিভাষী লোক ওদের সান্ত্বনা দিয়ে বলে যে, ওহ, আজকে তো শুক্রবার, আর এইখানে শুক্রবার সব কোম্পানির ছুটি থাকে, তোমরা অপেক্ষা করো, হয়তোবা তোমাদের কোম্পানির গাড়ি রাস্তাতে রয়েছে। তো নাজিব আর কোনো উপায় না পেয়ে এয়ারপোর্টের বাইরে এসে অপেক্ষা করতে থাকে। ওদের দুজনের বিশ্বাস হলো দেরিতে হলো কেউ না কেউ ওদের রিসিভ করতে অবশ্যই আসবে, কিন্তু সময় গড়িয়ে রাত হয়ে যায়, তবু ওদের রিসিভ করতে কেউ আর আসে না। তো কিছু সময় পরে একজন আরাবিয়ান বয়স্ক লোক এসে ওদের কাফিলের ব্যাপারে ওদের কাছে জিজ্ঞাসা করে। আর কাফিল মূলত আরবি শব্দ, যার বাংলা মানে মালিক। যাই হোক, আমরা তো জানি হাকিম এবং নাজিব আরবি জানে না, আর এই ভাষাগত সমস্যার কারণে ওরা ভেবে নেয় যে এই বয়স্ক লোকের আন্ডারে হয়তোবা ওদের কাজ করতে হবে। তো এরপরে সেই আরাবিয়ান বয়স্ক লোক ওদের পাসপোর্ট চেক করে তা নিজের কাছে রেখে দেয়, আর ওদের বলে গাড়ির পিছনে গিয়ে বসতে, আর ওরাও কোনো কিছু না ভেবেই সেই গাড়িতে চড়ে বসে। তো অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে সেই আরাবিয়ান লোককে তার গাড়ি থামায় এবং আরও একজন আরাবিয়ান লোকের সাথে দেখা করে এবং হাকিমকে গাড়ি থেকে নামিয়ে তার কাছে তুলে দেয়। আর তখনই নাজিব আর হাকিম বুঝতে পারে তারা কত বড় ভুল করে ফেলেছে। তাই তারা দুজনে বোঝানোর চেষ্টা করছিল যে তারা একসাথে এসেছে এবং কথা ছিল তারা একসাথেই কাজ করবে, কিন্তু কে শোনে কার কথা। সেই আরাবিয়ান বয়স্ক লোকটি হাকিমকে এখানে রেখে এবং নাজিবকে গাড়িতে তুলে আবারও রওনা দেয় কোনো নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। তো যথারীতি অনেকটা পথ চলার পরে এবারও সেই বয়স্ক লোকটি হাকিমের মতো নাজিবকেও আরও একটি লোকের কাছে দিয়ে চলে যায়। আর নাজিব দেখতে পারে তার চোখ যত দূর যায় তত দূর শুধু বালি আর বালি, শুধু মাঝখানে সে একা। আর এইসব কারণে নাজিব বেশ চিন্তিত হয়ে যায়, কারণ এখানে ছিল না কোনো কোম্পানি, না পারছিল কাউকে তার নিজের ভাষা বোঝাতে, আর একমাত্র সঙ্গী সেও আলাদা হয়ে গেছে। যাই হোক, এরপরে নাজিবের কাছে কোনো উপায় না থাকার কারণে সে একটু জলকে মরুর বুকে শুয়ে পড়ে, কিন্তু বাইরে ছিল বেশ ঠান্ডা, আর এই কারণে নাজিবের বেশ অসুবিধা হচ্ছিল। তাই সে পাশে টাঙ্গানো তাঁবুতে গিয়ে এক কোনায় চুপ করে শুয়ে পড়ে। আর তখনই আমাদের নাজিবের জীবনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তো সেখান থেকে আমরা জানতে পারি নাজিব মূলত নদী থেকে বালু তোলার কাজ করত। তো যথারীতি একদিন কাজ করার সময় তার এক বন্ধু তাকে বিদেশি সিগারেট অফার করে বলে যে এটা তার জামাইবাবু সৌদি আরব থেকে এনেছে। নাজিবের বন্ধু আরো বলে ওর জামাইবাবু নাকি তার সাথে 2টা ভিসাও নিয়ে এসেছে, আর এই কারণে নাজিবের সেই বন্ধু ওকে বিদেশ যাওয়ার পরামর্শ দিলে নাজিব বলে যে তার কাছে এত টাকা নেই। আর এই কথা শুনে নাজিবের বন্ধু ওকে বুদ্ধি দেয় যে সে যদি তার ঘর বন্ধক রেখে 30,000 টাকা ম্যানেজ করতে পারে তাহলেই কাজ হয়ে যাবে, আর ওইখানে গিয়ে কাজ করে বন্ধকের টাকা ফিরিয়ে দিবি, তাহলে তো তোর ঘর তোর হয়ে যাবে। আর এই সমস্ত কথা শুনে নাজিব তার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সে তার ঘর এবং গহনা বন্ধক রেখে টাকা জোগাড় করে ফেলে। আর এই টাকা নাজিব তার বন্ধুর জামাইবাবুকে দিলে সে সাধারণ 8-10টা দালালের মতন বলে যে তোমার কোনো চিন্তা করার কিছু নেই, আমি সকল কিছুর ব্যবস্থা করে দিব। মূলত এই ছিল নাজিবের ভারত থেকে মরুর দেশে আসার গল্প।
আর তখনই হঠাৎ নাজিবের ঘুম ভেঙে যায় তার কাফিলের লাথিতে। কাফিলের কথা হলো, নাজিবের কত বড় সাহস, সে সামান্য একজন চাকর হয়ে কিভাবে তার মালিকের সাথে ঘুমাতে পারে। যাই হোক, এরপরে কাফিল নাজিবকে তৎক্ষণাৎ তাঁবু থেকে বের করে দেয়, আর না চাইতেও নাজিবকেও সেখান থেকে বেরিয়ে আসতে হয় এবং সে আশ্রয় নেয় একটি পরিত্যক্ত গাড়িতে। তো পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে নাজিব আরও একজন বয়স্ক লোককে দেখতে পায়। সে কিছুটা হালকা হালকা হিন্দিও বলতে পারে। মূলত এই লোকটা এখানকার ভেড়া দেখাশোনা এবং দুধ দোয়ানোর কাজ করে। এক কথায় বলতে গেলে এই লোকটাও কাফিলের চাকর। যাই হোক, এরপরে লোকটা ভেড়ার দুধ নিয়ে নাজিবকে বলে কাফিলকে দিয়ে আসতে। তবে নাজিব লোকটার কোনো কথা বোঝে না। ও ভেবে নেয় যে হয়তোবা লোকটা ওকে দুধ খেতে দিয়েছে, আর এই কারণে সে যখন দুধ পান করা শুরু করে তখন লোকটা তাড়াহুড়া করে এসে নাজিবকে বুঝিয়ে বলে যে এটা তার জন্য নয়, বরং কাফিলের জন্য। আর এবার ফাইনালি নাজিব সেই লোকটির কথা বুঝতে পারে, তাই সে দুধ নিয়ে কাফিলের কাছে চলে যায়। যাই হোক, এরপরে আবারও নাজিব কাফিলকে বোঝানোর চেষ্টা করে যে সে কোম্পানি কাজের জন্য এই দেশে এসেছে। তাকে বলা হয়েছিল ভালো ঘর দেওয়া হবে, ভালো খাবারও দেওয়া হবে। তবে কাফিল তার কোনো কথাই বুঝতে পারছিল না, তাই সে বুড়ো লোকটিকে দেখিয়ে বলে সে যে সমস্ত কাজগুলো করছে সেগুলো যেন সে শিখে নেয়। আর তখনই এয়ারপোর্ট থেকে যেই লোকটি ওদের এখানে নিয়ে এসেছিল সে আসে। তাই নাজিব তাকে আবারও বোঝানোর চেষ্টা করে যে তাদের হয়তোবা কোথাও ভুল হচ্ছে, সে তো এসেছে কোম্পানির কাজে। তবে তারা নাজিবের কোনো কথার পাত্তা না দিয়ে উল্টো নাজিবকে বলে যে চুপচাপ কাজ করতে। তখন নাজিব উপায় না পেয়ে তার ব্যাগ থেকে ছোট্ট একটি ডায়েরি বের করে আনে এবং কাফিল এবং সেই লোকটিকে দেখায়। মূলত ওই ডায়েরিটিতে লেখা ছিল নাজিব যে ভারত থেকে এই দেশে এসেছে তার সকল খরচ, মানে টাকা পয়সার হিসাব আর কি। আর এইসব দেখে কাফিল রেগে যায় এবং সেই ডায়েরিটিকে ছিঁড়ে ফেলে। যাই হোক, এরপরে যে বয়স্ক লোকটা ভেড়া প্রতিপালন করেন তার কাছে গিয়ে নাজিব মেইন রোড কত দূর সেই বিষয়ে জিজ্ঞাসা করে, আর সে এখানে কতদিন ধরে আছে সেই বিষয়েও জিজ্ঞাসা করে। উত্তরে সে বয়স্ক লোকটি জানায় এখান থেকে মেইন রোড বহু দূর, আর সে এখানে কতদিন ধরে আটকা পড়ে আছে তা নিজেও সে বলতে পারে না, এমনকি তার নাম কি সেটাও সে ভুলে গেছে। আর এই সমস্ত কথা শুনে নাজিব বুঝতে পারে যে সে মরুর মাঝে এমন এক জাহান্নামে এসেছে যে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই। তো পরদিন সকালে নাজিব প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যখনই পানি ব্যবহার করছিল তখন নাজিবের কাফিল এসে ওকে মারতে থাকে এবং পানির মগটিও কেড়ে নেয়। আর এবার নাজিবকে কাফিলের মারার কারণ হলো এই দুর্গম মরুভূমিতে প্রতিটা ফোঁটা পানি টাকা দিয়ে কিনতে হয়, সেখানে কিনা নাজিবের মতন সামান্য গোলাম কিভাবে পানি নষ্ট করে। আর এই সমস্ত কাহিনী দেখে সেই বয়স্ক লোকটা নাজিবকে পরামর্শ দেয় যে সে যেন পানির বদলে বালু ব্যবহার করে। আর এই কথা শুনে নাজিব তো পুরাই অবাক। সে ভাবতে থাকে সময় কতটা নিষ্ঠুর হলে এরকম হতে পারে। তো একটু পরে পানি সাপ্লাইয়ের জন্য নাজিবের ওইখানে একটি গাড়ি আসে, তাই নাজিব ওই ড্রাইভারের কাছে গিয়ে সাহায্য চায় যে এখান থেকে পালানোর জন্য, কিন্তু ড্রাইভার বেচারা নাজিবের কোনো কথাই বুঝতে পারে না। আর তখনই চলে আসে কাফিল এবং সে বুঝতে পারে নিশ্চয়ই নাজিব ড্রাইভারের কাছে পালানোর জন্য সাহায্য চেয়েছে। তাই রাগের মাথায় বাঁধা কাপড় থেকে আগলা বের করে নাজিবকে সে মারতে থাকে। তো এক পর্যায়ে নাজিব আগলা ধরে ফেলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে সে ড্রাইভারকে কিছুই বলেনি, কিন্তু কাফিল নাজিবের এই দুঃসাহসিকতা দেখে আরো রেগে যায়। তাই কাফিল তাঁবু থেকে বন্দুক বের করে আনে এবং যখনই নাজিবকে সে শুট করবে তখন নাজিব বন্দুকের নল ধরে ফেলে, আর তখনই জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে কাফিল সেদিকে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে নাজিব বালুতে জলের ধারা দেখে তার গ্রামের কথা মনে পড়ে যায়, যেখানে জলের কোনো কমতি ছিল না। স্ত্রী এবং মাকে নিয়ে ছোট্ট একটি পরিবার ছিল, যেখানে টাকা পয়সার কমতি থাকলেও ভালোবাসা এবং যত্নের কোনোই কমতি ছিল না। আর নিজের পরিবারকে কিছুটা স্বাবলম্বী করার জন্যই এই সুদূর বিদেশে আসা। যাই হোক, পরের দিন সকালে কাফিল নাজিবকে দুধ দোয়াতে বললে নাজিব বলে সে বয়স্ক লোকটি কোথায়, এই কাজ তো তার। তাছাড়া আমি এই কাজ আগে কখনো করিনি, কিভাবে করতে হয় সেটাও জানি না। কিন্তু কাফিল তার কোনো কথার পাত্তা না দিয়ে বলে যে আজ থেকে তোকেই ভেড়া এবং উটের দায়িত্ব নিতে হবে। তো কি আর করার, নাজিব প্রথমে দুধ দোয়াতে না পারলেও কয়েকবার চেষ্টা করার পরে ব্যাপারটা সে রপ্ত করে ফেলে। তবে সমস্যা হয় এতগুলো ভেড়াকে একসাথে চড়ানোর সময়। এক পর্যায়ে এমন হয় যে একটা ভেড়া নাজিবকে আঘাত করে উল্টে ফেলে দেয়। আর এই কাণ্ড দেখে কাফিল দূর থেকে এগিয়ে আসলে নাজিব তার কাছে জল চায়। কাফিল এক ঢোক পানি দিয়ে নাজিবকে আবারও কাজ করতে বলে। আর এইভাবে গোলামি করতে করতে নাজিবের জীবন থেকে মাসের পর মাস, বছর পর বছর চলে যায়। তো একদিন দুইজন লোক ভেড়ার লোম কেটে নেওয়ার জন্য নাজিবের ওইখানে আসে। তখন নাজিব ওদের গাড়ির লুকিং গ্লাসে বহু বছর পরে ওর নিজের চেহারা দেখতে পায়, আর সে তার এই চেহারা দেখে
পুরোই আটকে ওঠে। সে নিজেকে চিনতে পারছিল না, সে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যায়। আর তখনই কাফিল একটা ঢিল মেরে সে আয়নাটাকেও ভেঙে দেয়। বাস এই অপমান আর যন্ত্রণা সহ্য না করতে পেরে নাজিব সিদ্ধান্ত নেয় যে সে তার জীবন আর রাখবে না। তো নাজিব আত্মহত্যা করার জন্য পাহাড়ের ছোট্ট একটা টিলা থেকে যখনই ঝাঁপ মারতে যাবে তখন দেখতে পায় কিছুটা দূরে বেশ কয়েকটা শকুন কিছুকে কেন্দ্র করে ঘুরছে। আর নাজিব নিচে নেমে এসে যখনই দেখতে যায় আসলে সেখানে কি রয়েছে, তখন সে আটকে ওঠে, কারণ সেখানে আর কেউ না বরং সেই বয়স্ক লোকটির মৃতদেহ পড়েছিল। মূলত সেই বয়স্ক লোকটি মারা যাওয়ার পরে কাফিল সেই লোকটির মৃতদেহ এইখানে ফেলে দিয়েছে। আর এই দৃশ্য দেখার পরে নাজিব সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে যেভাবেই হোক এই জাহান্নাম থেকে পালাবে। তাই পরদিন সকালে নাজিব যখন ভেড়াগুলো চড়াতে আসে আর একটু পরে যখনই সে দেখতে পায় তার আশেপাশে কেউ নেই, আর সেই সুযোগে ও পালাতে শুরু করে এবং যতটা দ্রুত ছোটা সম্ভব ততটা দ্রুত দৌড়াতে থাকে। কিন্তু এবারও নাজিবের ভাগ্য ওর সহায় হয় না, কারণ আগে থেকে দূর থেকে ওর কাফিল ওর উপরে নজর রাখছিল। তাই কাফিল যখনই দেখতে পেল ও পালাতে চেষ্টা করছে তখন কাফিল রেগে গিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে এবং খুব দ্রুত এসে নাজিবকে ধরেও ফেলে। এরপরে নাজিবকে বন্দুকের হাতল দিয়ে ইচ্ছা মতন ওর পায়ে মারে, যাতে ও দ্বিতীয়বার পালানোর চেষ্টা মাথায়ও না আনে। আর শাস্তি স্বরূপকে রাতের বেলায় ভেড়াদের আস্তানায় বেঁধে রাখা হয়। তো রাতে এক পর্যায়ে নাজিব তার হাতের বাঁধন খুলতে সক্ষম হয়, কারণ ওর প্রচুর পিপাসা পেয়েছিল। কিন্তু বেচারা যে একটু এগিয়ে গিয়ে পানি খাবে সেই শক্তিটুকুও পারছিল না। তাই কোনো মতে শেষ রাতে ও ভেড়াদের জন্য যেখানে পানি রাখা হয় সেখানে ঠিক ভেড়াদের মতন মুখ ডুবিয়ে পানি খেতে শুরু করে। ওকে দেখে মনে হচ্ছিল ওর আর ভেড়ার মধ্যে কোনো পার্থক্যই নেই, ও প্রায় ভুলেই গেছে ও যে আসলে একটা মানুষ। তো এরপরে কিছুদিন নাজিবের আগের মতনই জীবন চলতে থাকে। আর ওই ঘটনার পরে নাজিব পালানোর চেষ্টা প্রায় ছেড়েই দিয়েছে, কারণ ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া ওর কাছে আর কোনো উপায়ও ছিল না। যাই হোক, এরপরে একদিন প্রতিদিনের মতন নাজিব ভেড়া চড়াতে যায়। তবে কিছু সময়ের পরে আকাশে কালো মেঘ জমা হয় এবং শিলাবৃষ্টি শুরু হয়। আর এই কারণে নাজিব একটা পাহাড়ের গুহায় ভেড়াগুলোকে নিয়ে আশ্রয় নেয়। তো এরপরে যখন বৃষ্টি থেমে যায় তখন নাজিব ফেরার পথে একটি আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজকে অনুসরণ করতে করতে নাজিব চলে যায় গুহার অপর পারে। আর সেখানে গিয়ে ও ঝাপসা চোখে দূর থেকে দেখতে পায় কেউ যেন ওর দিকে এগিয়ে আসছে। আর ভালোভাবে দেখার পরে ও বুঝতে পারে এটা আর কেউ নয়, তার বন্ধু এবং ছোট ভাই হাকিম। এরপরে এই সীমাহীন মরুর বুকে দুজনকে দেখে কাছে আসে এবং বুকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। এবং হাকিম নাজিবকে জানায় যে তাকে আগেও বিভিন্ন জায়গায় কাজ করানো হয়েছে, তাই এখান থেকে পালাতে না পারলে হয়তোবা তাদের আর বাড়ি ফেরা হবে না। তখন নাজিব অসহায় হয়ে বলে কিভাবে পালাবে, সে অনেকবারই চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি। অন্যদিকে এতক্ষণে হাকিমের কাফিল চলে এসেছিল, তাই হাকিম নাজিবকে বিদায় জানিয়ে চলে যায় এবং বলে তারা পরবর্তীতে আবারও দেখা করবে। তো প্রায় কিছুদিন এইভাবে কাটার পরে নাজিব একদিন দেখতে পায় হাকিম তার জন্য একটি চিঠি রেখে গেছে। আর সেটা পরে নাজিব জানতে পারে হাকিমের কাফিলের আন্ডারে আরও একজন আফ্রিকান গোলাম আছে। তার সেই বন্ধু নাকি এখানকার রাস্তাঘাট বেশ ভালোভাবে চিনে, এবং হাকিম আরও জানায় যে ওই আফ্রিকান লোক নাকি ওদের পালাতে সাহায্য করবে। আর এই লেখা পরে নাজিব আবারও আশার আলো দেখতে পায়। তো এরপরে একদিন পালানোর প্ল্যান তৈরি করার জন্য হাকিম, নাজিব ও সেই আফ্রিকান লোক একসাথে দেখা করে। যাই হোক, এরপরে তারা সিদ্ধান্তে পৌঁছায় যে কিছুদিন পরে বড় কাফিলের মেয়ের বিয়ে হবে, তখন এলাকার সব কাফিলরাই সেই বিয়েতে চলে যাবে, আর সেই সুযোগে তারা এখান থেকে পালিয়ে যাবে। যাই হোক, এর কিছুদিন পরে চলে আসে সেই মাহিন্দ্রক্ষণ। সবচেয়ে বড় কাফিলের মেয়ের বিয়েতে নাজিবের কাফিল চলে যাওয়ার পরে নাজিব প্রায় বহু বছর পরে প্রাণ ভরে স্নান করে। এরপরে যখনই বাড়ি থেকে আনা শার্ট প্যান্ট ও পরতে যাবে তখন আমরা দেখতে পাই ওর শরীরে এমন ভাঙন ধরেছে যে নিজের প্যান্ট নিজের কোমরেই লাগছিল না। তাই নাজিব কোনো মতে বস্তার দড়ি দিয়ে ওর কোমরের সাথে প্যান্টটিকে বেঁধে নেয়। আর বাড়ি থেকে আনা আচারের কৌটার শেষ আচারটুকু পরম তৃপ্তিতে খেয়ে এবং শেষবারের মতন ভেড়া এবং উটগুলোকে খাবার দিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে, কারণ এই ভেড়াগুলোই বছরের পর বছর তার একমাত্র সাথী ছিল। যাই হোক, এরপরে হাকিম, নাজিব ও ইব্রাহিম একসাথে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। আর সাধারণভাবে এত পথ একটানা হাঁটার কারণে ওদের তিনজনেরই বেশ তৃষ্ণা পায়। আর তখনই তারা ভাগ্যক্রমে সেখানে একটি খামার পেয়ে যায়। তো এরপরে যখন ইব্রাহিম সেখান থেকে পানি চুরি করতে যায়
তখনই সেই খামারের কাফিলের নজর পড়ে যায় ওর উপরে। আর কাফিল রেগে মেগে চিৎকার করতে থাকে এবং এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। তাই কোনো উপায় না পেয়ে ইব্রাহিম হাকিম এবং নাজিবকে নিয়ে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে কোনো মতে চলে আসে। তো পরদিন সকালে তারা তিনজন আবারও হাঁটা শুরু করে। তো একটা সময় ইব্রাহিমের কাছে মেইন রোডের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় যে আগের রাতে পালানোর সময় তারা রাস্তা হারিয়ে ফেলেছে, তাই এখন তাদের সূর্যকে অনুসরণ করে হেঁটে যেতে হবে। কিন্তু মাথার উপরে প্রচন্ড সূর্যের তাপদাহ, বিনা খাবার এবং কোনো পানি ছাড়া কত দূরই বা হাঁটা যায়। তাই হঠাৎ হাকিমের চোখে পড়লো একটা ছোট্ট পুকুর। তবে হাকিম যে পুকুরটি দেখছে এটা যে পুকুর না সেটা ইব্রাহিম জানতো, কারণ এটা ছিল মরুভূমির মরীচিকা। তাই ইব্রাহিম ওদের ফিরে আসতে বলে, কিন্তু ওরা আসে না। তবে সামনে গিয়ে দেখতে পায় সেখানে কোনো পুকুর নেই, বরং রয়েছে একটি উটের কঙ্কাল। যাই হোক, এরপরে কোনো সময় নষ্ট না করে ইব্রাহিম ওদের নিয়ে আবারও হাঁটা শুরু করে। কিন্তু সমস্যা হয়ে যায় যখন কিনা ওরা নামাজ পড়তে দাঁড়ায়। ইব্রাহিম লক্ষ্য করে যে বহু বিষধর সাপ বালু থেকে তাদের দিকে এগিয়ে আসছে। তাই ইব্রাহিম হাকিমকে নিয়ে সরে যেতে পারলেও নাজিব সেখানেই দাঁড়িয়েছিল। ইব্রাহিম নাজিবকে শান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে, আর নাজিবও উপায় না পেয়ে সেটাই করে। যাই হোক, এবারের মতন ভাগ্যক্রমে ওরা তিনজনই বেঁচে যায়, কারো কোনো ক্ষতি হয় না। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারা তিনজন আবারও হাঁটা শুরু করে। কিন্তু প্রায় জ্বলন্ত মরুর বুকে হাঁটতে হাঁটতে নাজিবের পা ফোসকা পরে ছাল উঠে যাচ্ছিল। তাই ইব্রাহিম তার নিজের জ্যাকেটটিকে দুই টুকরো করে নাজিবের দুই পায়ে বেঁধে দেয় এবং কোনো রকমে তারা আবারও হাঁটা শুরু করে। তবে খিদার জ্বালা এবং পানির তৃষ্ণা হাকিমের শরীরকে প্রায় অচল করে দেয়। আর হাকিম পাগলের মতন আফসোস নিয়ে বলতে থাকে তারা কেনই বা পালাতে গেল, সেখানে থাকলে তো তাদের পানিটুকু জুটত। অবশ্য ইব্রাহিম ভালোভাবে বুঝতে পারে যে ওদের শরীরে ডিহাইড্রেশনের কারণে দুজনের অবস্থা খুব খারাপ। একটা সময় দুজনেই একসাথে মাটিতে লুটিয়ে পড়ে। তবে ইব্রাহিম এদের দুজনকে সামলে কোনো মতে আবারও হাঁটা শুরু করে। আর মাঝে মাঝে ইব্রাহিম হাকিমকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে থাকে। এমনকি ইব্রাহিম এদের দুজনের বিশ্রামের সময় নিজের গায়ে জামাটাকে খুলে তাদের উপরে ছায়া দেয়। কিন্তু এক পর্যায়ে হাকিম মরীচিকার দিকে পাগলের মতন ছুটে যায় এবং বালুকে পানি মনে করে মুঠো মুঠো বালু খেতে থাকে। এই কাণ্ড দেখে নাজিব এবং ইব্রাহিম ওকে থামাতে গেলে ও পাগলের মতন ছুটতে থাকে। আর বালু খাওয়ার কারণে কিছু সময়ের পর হাকিম রক্তবমি করে সেখানেই মারা যায়। আর এই নির্মম দৃশ্য দেখে নাজিব এবং ইব্রাহিম সেখানে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তখনই সেখানে আবার বালু জ্বর শুরু হয়ে যায়, যার ফলে হাকিমের নিথর দেহটা বালু চাপা পড়ে যায়। এরপর অনেক কষ্ট করে নাজিব এবং ইব্রাহিম এই যাত্রায় কোনো মতে বেঁচে যায়। আর যথারীতি এরা দুজন আবার হাঁটা শুরু করে। তবে এক পর্যায়ে নাজিব বেশ ক্লান্ত হয়ে পড়ে, সে আর কোনোভাবেই সামনে আগাতে পারছিল না। তাই তখন ইব্রাহিম ওর পায়ে বাঁধা জ্যাকেটের টুকরোগুলো খুলে আটকে ওঠে, কারণ নাজিবের পায়ের ছাল উঠে গিয়েছিল। তাই ইব্রাহিম নিজের পায়ের জুতাটা নাজিবকে পরিয়ে দেয় আর আশেপাশে দেখতে থাকে কোথাও পানি আছে কিনা। কিন্তু তখনই ভাগ্যক্রমে সেখানে ও একটি জীবন্ত প্রাণীকে দেখতে পায়, যে কিনা সেখানে ঘোরাঘুরি করছিল। আর এর ফলে ইব্রাহিম বুঝতে পারে আশেপাশে অবশ্যই কোথাও পানি রয়েছে। আর একটু এগিয়ে এসে ওরা দুজনেই দেখতে পায় ছোট্ট একটি পানির ফোয়ারা। আর এই ফোয়ারা দেখে নাজিব সাথে সাথে দৌড় দেয়। আর তখনই ইব্রাহিম ওকে আটকানোর জন্য ওর পিছে দৌড়াতে থাকে, কারণ নাজিব যদি এখন একসাথে অনেক পানি পান করে ফেলে তাহলে ওর শরীরে মারাত্মক সমস্যা হতে পারে, কারণ ও অনেকদিন ধরে কোনো পানি পান করেনি। তাই প্রথমে নাজিবকে একটা কাপড় ভিজিয়ে ইব্রাহিম ফোটায় ফোটায় জল খাওয়ায়। যাই হোক, এরপরে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ইব্রাহিম ওদের কাছে থাকা পানির বোতলে পানি ভরে আবারও হাঁটা শুরু করে। তো অনেকটা পথ চলার পরে নাজিব এবং ইব্রাহিম একটি বিস্কুটের প্যাকেট এবং 2 চাকার গাড়ির দাগ দেখতে পায়। অর্থাৎ এর মানে হলো আশেপাশেই কোথাও জনবসতি রয়েছে। আর এই খুশিতে এক বুক আশা নিয়ে তারা এগিয়ে গিয়ে দেখতে পায় সেখানে কোনো জনবসতি নেই, শুধু চতুর্দিকে রয়েছে বালু আর বালু। যার ফলে এরা হতাশ হয়ে আবার হাঁটা শুরু করে। আর হাঁটতে হাঁটতে একটা সময় দিন শেষে রাত হয়ে যায়। তো পরদিন সকালে নাজিব ঘুম থেকে উঠে আশেপাশে ইব্রাহিমকে দেখতে পায় না। তবে ইব্রাহিমকে না পাওয়া গেল সে কিন্তু নাজিবের জন্য 1 বোতল পানি এবং একটি খেজুর রেখে গিয়েছিল। তো আর কোনো উপায় না থাকার কারণে নাজিব একা একাই আবারও হাঁটা শুরু করে। কিন্তু একটা সময় নাজিব আবার ক্লান্ত হয়ে যায়। তাই ইব্রাহিমের রেখে যাওয়া পানি নাজিব এক চুমুকেই খেয়ে ফেলে, তার সাথে সে খেজুরটিকেও খেয়ে ফেলে। তো এরপরে নাজিব আবারও হাঁটা শুরু করে। কিন্তু একটা সময় হাঁটতে হাঁটতে ওর শরীর নিস্তেজ হয়ে যায় এবং মরুর বুকে লুটিয়ে পড়ে। আর হাত থেকে বোতলটি গড়িয়ে যায়। কিন্তু বোতলটা গড়াতে গড়াতে একটা সময় রাস্তার সাথে ধাক্কা খায় এবং একটি আওয়াজ হয়। তখনই নাজিব চমকে উঠে দেখতে পায়
সে আসলে রোডের পাশেই শুয়ে আছে। তাই নাজিব কোনো সময় নষ্ট না করে কোনো মতে শরীরের সর্বশক্তি দিয়ে রাস্তায় চলে আসে এবং গাড়ি থেকে লিফট যেতে থাকে। কিন্তু একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়। আর এখানেও নাজিবকে কেউ লিফট দিচ্ছিল না। এভাবে দিন পেরিয়ে রাত হয়ে যায়। তো পরদিন সকালে অবশেষে একজন অ্যারাবিয়ান লোক নাজিবকে দেখে মায়া হয়। সে নাজিবকে লিফট দেয় এবং নাজিব গাড়িতে উঠে তার কাছে পানি খেতে চায়। আর লোকটাও হাসি মুখে তাকে এক বোতল পানি খেতে দেয়। আর এই পানি সে তৃপ্তি ভরে খেয়ে এক ঘুমে চলে আসে শহরে। এরপরে সৌভাগ্যবশত ইন্ডিয়ান কমিউনিটি ওকে খুঁজে পায় আর তারাই নাজিবকে থাকা খাওয়া চুল কাটা এমনকি চিকিৎসার ব্যবস্থা করে। তো বেশ কিছুদিন পরে নাজিবও সুস্থ হয়ে যায়। আর ততদিনে ম্যাজিস্ট্রেটও নাজিবের গ্রামের বাড়ির ফোন নাম্বার জোগাড় করে ফেলে। আর সেই ফোন নাম্বারে ফোন দিলে প্রায় 3 বছর পরে ও ওর স্ত্রী এবং বাচ্চার আওয়াজ শুনতে পায়। আর নাজিব আরও জানতে পারে ওদের একটি ছেলে হয়েছে। তো এরপরে নাজিব থানায় গিয়ে ওর নিজের মিসিং রিপোর্ট ফাইল করে, কারণ তার ভিসা আর পাসপোর্ট কাফিল নিয়ে গিয়েছিল। তবে সেখানকার বোর্ডে আমরা ওয়ান্টেড ক্রিমিনালদের তালিকায় ইব্রাহিমের ছবি দেখতে পাই। অর্থাৎ এজন্য ইব্রাহিম মেইন রোড অব্দি আসার পরেও নাজিবের সাথে পালায়নি। হয়তোবা ও পুলিশের কাছে ধরা পড়লে ওর কঠিন শাস্তি হতে পারে। যাই হোক, এরপরে নাজিবকে একটি হলরুমে এনে লাইনে দাঁড় করানো হয়। মূলত এখানে কাফিলরা এসে তাদের নিজেদের পালানো কৃতদাসদের শনাক্ত করে নিয়ে যায়। কিন্তু একটা সময় নাজিব চমকে ওঠে, কারণ তার কাফিলও এখানে চলে এসেছিল। তাই নাজিব ভয় পেয়ে কিছুটা লুকানোর চেষ্টা করে, কিন্তু নাজিবের সেই কাফিল ওর সামনে এসে কিছু আরবি ভাষায় গাগা করে বলে যায়। আর পাশের লোক যখন বুঝতে পারে নাজিব আসলে আরবি ভাষা জানে না, তখন সে নাজিবকে বুঝিয়ে বলে যে এই লোকটি তোমার আসলে আসল কাফিল ছিল না, তুমি তো এই কাফিলের স্পন্সর বিষয় এখানে আসোনি, তোমাকে স্পন্সর অন্য কেউ করেছিল। আর ওই লোকটি নাজিবকে আরো বলে আসলে এই কাফিল তোমাকে ঠকিয়ে এতদিন কৃতদাস বানিয়ে রেখেছিল। আর তখন নাজিব ভালোভাবে বুঝতে পারে ভাষাগত সমস্যার কারণে ওর সাথে প্রতারণা করে এতদিন এই কাফিল ওর উপরে এত অত্যাচার করেছে, যেখানে কিনা তার কাফিল ছিল অন্য কেউ। হয়তোবা তার কাজ অন্য কিছু হতে পারত, হাকিমও হয়তো মারা যেত না। আর এইসব কথা ভেবে নাজিব পুরো বাকরুদ্ধ হয়ে যায়। তো এরপরে ভিসা আর পাসপোর্ট ছাড়া এই দেশে থাকার কারণে নাজিবকে 3 মাসের জেল দেওয়া হয়। তবে এই 3 মাসের জেল তার ওই 3 বছরের চেয়েও ভালো ছিল, কারণ এখানে থাকা এবং খাওয়া দুটোটাই নাজিব ভালোভাবে পেয়েছিল। অবশেষে চলে আসে তার দেশে ফেরার সময়। আর প্লেনে ওঠার সময় নাজিব ভাবতে থাকে তার পাশে থাকা লোকগুলো বিদেশ থেকে যাওয়ার সময় দামি দামি গিফট নিয়ে যাচ্ছে, কিন্তু ওর ছেলেকে এবং বউকে দেওয়ার মতন ওর শুধু রয়েছে ওর বাকি বেঁচে থাকা জীবন আর কিছু দামি মুহূর্ত। আর এরই সাথে সাথে এই দুর্দান্ত মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কারণে আসলে মধ্যপ্রাচ্যে এই মুভিটি নিষিদ্ধ, কারণ এখানে মধ্যপ্রাচ্যের নেগেটিভ সাইডটাই বেশি দেখানো হয়েছে। অবশ্য ভালো খারাপ প্রতিটা দেশেই রয়েছে, তাই একটি ঘটনা দিয়ে দেশ কিংবা একটি জাতিকে মূল্যায়ন করা মোটেও ঠিক হবে না। আর এটাও সত্য যে মধ্যপ্রাচ্যে প্রচুর শ্রমনীতি লঙ্ঘন করা হয়। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।